প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আপনারা জেনেছেন যে ৬৫,০০০ বছর ধরে গড়ে ওঠা এই ভারতীয় সভ্যতায় কাদের অবদান ছিল, কারা প্রকৃতির রহস্যকে ভেদ করে প্রকৃতির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে এই নদী অববাহিকাগুলোতে ভারতীয় সভ্যতা গড়ে তুলেছিল এবং সেই সভ্যতাকে একেবারে বঙ্গ থেকে আরাবল্লী পর্বত পর্যন্ত এবং বঙ্গ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত করেছিল। আপনারা জেনেছেন যে একেবারে আদিম প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, শিকার সংগ্রহ, গুহা আবিষ্কার, পশুপালন, কৃষি এবং নগর সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা নগর সভ্যতার বিকাশ কিভাবে ঘটেছিল, কারা ঘটিয়েছিলেন সেই বিষয়ে আলোকপাত করব এবং যে নিদর্শনগুলো আমরা পেয়েছি, যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যে নৃতাত্ত্বিক নিদর্শন, যে কার্বন ডেটিং এবং জিন গবেষণার যে নিদর্শনগুলো আমরা পেয়েছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব। আমি একেবারে প্রথমেই চলে আসি বঙ্গ বা বঙ্গা সভ্যতার দিকে। আমাদের ভয়েস অফ বহুজনের যে নৃতাত্ত্বিক গবেষকরা তারা জানিয়েছেন যে আফ্রিকা থেকে প্রথম যারা এলেন সেটা হচ্ছে আজ থেকে ৬৫,০০০ বছর আগে। সমস্ত মানব জাতির যিনি মা, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ইভ। তিনি ১,০০,০০০ বছরের বেশি আগে আফ্রিকায় ছিলেন। ভারতে যদি দেখা হয়, আমাদের সেই আদি মা, যাকে আমি ভারত মাতা বলি, ভারত মাতার বয়স হচ্ছে ৬৫,০০০ বছর। মাইটোকন্ড্রিয়াল, ইন্ডিয়ান মাইটোকন্ড্রিয়াল ইভ, তিনি হচ্ছেন ভারত মাতা এবং তার সন্তান সন্ততিরা হচ্ছে অস্ট্রিক ভাষাভাষী। তো তারা যখন এদেশে এসে পৌঁছলেন, তারপর তারা সেখানে থেমে থাকলেন না, কিছু মানুষজন এখানে থেকে গেলেন, বাকিরা পূর্ব দিকে চলতে শুরু করলো এবং এই যাত্রা চলতে লাগলো। ৬৫,০০০ বছর আগে ভারতে আমরা পাচ্ছি আমাদের ভারত মাতাকে, মাইটোকন্ড্রিয়াল ইভ, এবং পূর্ব দিকে এই যাত্রা চলতে লাগলো এবং ৪০ থেকে ৪৫,০০০ বছর আগে সেই মানুষ অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন। নৃতাত্ত্বিক গবেষণা অনুসারে বাংলার বেলপাহাড়ি অঞ্চলের তারাফেনী যে ভ্যালি রয়েছে, অববাহিকা রয়েছে, তারাফেনী নদীর অববাহিকা, সেই অববাহিকা থেকে প্রাপ্ত যে সমস্ত চিপসগুলো পাওয়া গেছে, সেই চিপসগুলোর কার্বন ডেটিং করে দেখা গেছে এই বঙ্গদেশে বা বঙ্গা দেশে মানুষের পদার্পণ ঘটেছিল ৬০,০০০ থেকে ৭০,০০০ বছর আগে। আসুন এবার আপনাদের নিয়ে যাই একেবারে আরাবল্লী পর্বতের দিকে, যেখানে ঘটেছিল মানব সভ্যতার নবতর বিকাশ। এই চিত্রটিকে দেখুন, এটি আরাবল্লী পর্বতের গুহার ছবি। ছবিগুলি দেখলে মনে হবে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিল্পীরা তাদের মনের রং মিলিয়ে একে রেখেছেন এক চলমান ধারাভাষ্য, জীবন যুদ্ধের ইতিহাস। এখানে রয়েছে শিকার সংগ্রহের গুহাচিত্র, পশুকে আগুনে পোড়ানো, তাকে ঘিরে নৃত্য পরিবেশন করছে সেই চিত্র আমরা এখানে তুলে ধরছি। আছে চাকা আবিষ্কারের প্রমাণ এবং তার সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতিকে পূজা করা সেই বিচারধারা ধীরে ধীরে গড়ে উঠেছে আরাবল্লী পর্বতের এই গুহাচিত্র থেকে, সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। বিজ্ঞানীরা এর কার্বন ডেটিং করে বলেছেন যে এই যে চিত্রগুলি কম করে ২০,০০০ থেকে ৪০,০০০ বছর আগে আদিম মানবেরা তারা এই চিত্রগুলি অঙ্কন করেছেন। এই অঞ্চলের যে প্রাপ্ত অস্ত্রগুলিও এই তথ্যকেই তুলে ধরেছে। বিজ্ঞানীরা এই অঞ্চল থেকে আবিষ্কার করেছে প্রায় ৫০,০০০ বছর আগের ব্যবহৃত পাথরের অস্ত্র। দেখুন সেই অস্ত্রগুলি।
এই বিবর্তনের সূত্র ধরে আমরা চলে আসি একেবারে হরপ্পা মহেঞ্জোদড়োর কালে। হরপ্পা এবং মহেঞ্জোদড়ো নগর সভ্যতাকে প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন সভ্যতার আঙিনায় দাঁড় করিয়েছেন। এর সঙ্গে নিদেন পক্ষে তারা যুক্ত করেছেন মেহেরগড়কে। কিন্তু মনে রাখতে হবে যে হরপ্পা, মহেঞ্জোদড়ো, রাখিগড়ি, কালীবাঙ্গান, ধলাভিরা, লোথাল এক গুচ্ছ নগর কেন্দ্রিক সভ্যতা। আর এই সভ্যতাগুলির ইতিহাস খুব বেশি হলে 10,000 বছরের বেশি নয়। অর্থাৎ বাকি যে 60,000 বছরের ইতিহাস, সেই বিষয়ে ঐতিহাসিকরা তেমন কোনো গুরুত্বই দিতে চাইছে না। হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা আবিষ্কার করার জন্যে জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু খোঁড়াখুড়ি শুরু করেননি। তারা স্তূপগুলোকে দেখেছেন প্রথম। ওই অঞ্চলের মানুষেরাই এইগুলোকে তুপা, থুপা, তোপা নামে ব্যাখ্যা করেছেন জন্যেই এই স্তূপগুলো খোঁড়াখুড়ি করতে গিয়ে আবিষ্কার করে ফেলেছেন হরপ্পা এবং মহেঞ্জোদড়ো সভ্যতা। আপনারা সবাই জানেন হরপ্পা সিভিলাইজেশন শুরু হয়েছে 4,500 বছর আগে এবং তার যে নবতর উন্নততর ধারাটি মিলেছে মহেঞ্জোদড়ো সভ্যতাতে। এই মূর্তিটাকে দেখুন। হরপ্পা মহেঞ্জোদড়ো স্তূপে প্রাপ্ত সবথেকে আলোচিত মূর্তি এটি। এটি ধ্যানস্থ পশু পরিবৃত্ত একটি মানব মূর্তি। মাথায় মোষের শিং। ভারতের যে গোন্ড, সৌরা, ভিল আদিবাসীদের মাথায় এখনো এই মোষের শিংয়ের মুকুট বা গরুর শিংয়ের মুকুট আমরা দেখতে পাই। পরবর্তীকালে মহিষাসুর মূর্তি কল্পনা করতে গিয়ে তার মাথায়ও বসিয়ে দেওয়া হয়েছে এই মহিষের শিংয়ের মুকুট। এটি অর্ধ মুদ্রিত একটা পুরোহিত রাজার মূর্তি। নিখুঁত দাড়ি, মোটা ঠোঁট। অর্থাৎ এই যে মানুষটির যে মূর্তি, সেই মূর্তিটি দেখে আপনারা বুঝতে পারবেন যে এটি অস্ট্রোলয়েড ভাষাভাষী বা অস্ট্রিক ভাষাভাষী আদিবাসীদের কোনো এক প্রতিনিধি। যে পোশাকটি তিনি পরেছেন সেটা তার বা কাঁধের থেকে একেবারে ডান হাতকে বেষ্টন করে জড়িয়ে আছে। এটি ম্যাচিওর হরপ্পা সাইটের একটি মূর্তি। 1921 সালে দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই মূর্তিটিকে খুঁজে পান। এরপরে প্রত্নতাত্ত্বিক কাশীনাথ নারায়ণ দীক্ষিত 1925-26 সালে বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশে খোঁড়াখুড়ি করতে গিয়ে আবিষ্কার করেন এই 18 ইঞ্চির ব্রোঞ্জ মূর্তিটি। বন্ধুরা, এটি দীপঙ্কর বুদ্ধের মূর্তি এবং তার সঙ্গে রয়েছে পিপল পাতা যুক্ত গেরুয়া মৃৎভাণ্ড। এটা ম্যাচিওর হরপ্পা স্তূপের সব থেকে বিস্ময়কর আবিষ্কার। দীপঙ্কর বুদ্ধের মূর্তি, পিপল পাতা, পিপল বৃক্ষ। অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ এই মৃৎভাণ্ডের বিবর্তনের ওপরে একটি গবেষণামূলক কাজ করেছেন এবং সেই কাজটি আপনাদের সামনে তুলে ধরেছেন। প্রত্ন গবেষকেরা দাবি করেছেন যে 2001 সালে তালিবানেরা যে দুটি বামিয়ান বুদ্ধ মূর্তিকে ভেঙে ফেলে তার একটি দীপঙ্কর বুদ্ধের মূর্তি। কারণ ওই অঞ্চলে দীপঙ্কর বুদ্ধকে নিয়ে নানা ধরনের কাহিনী রয়েছে, নানা ধরনের লোককাহিনী ছড়িয়ে আছে। এটি চিত্রিত মৃৎভাণ্ডের কাল। এর বয়স খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 800 বছর পর্যন্ত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিং বলেন যে এটি বিপস্যি বুদ্ধ এবং কাকু চাঁদ বুদ্ধের সময়কাল। এই যে ধূসর মৃৎভাণ্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি খ্রিস্টপূর্ব 800 থেকে খ্রিস্টপূর্ব 600 শতাব্দী পর্যন্ত এই ধরনের মৃৎভাণ্ড গড়ে উঠেছে। এটি ধূসর চিত্রিত মৃৎভাণ্ড, মার্জিত কৃষ্ণকায় মৃৎভাণ্ড এবং উত্তর কৃষ্ণ মার্জিত মৃৎভাণ্ড।
অর্থাৎ একেবারে পালিশ করা মৃৎভাণ্ডের কাল এই সময় শুরু হয়েছে। এই পালিশ করা মৃৎভাণ্ডের কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টপূর্ব 200 পর্যন্ত বিস্তৃত। আপনারা খেয়াল করে দেখুন যে এই যে হরপ্পা মহেঞ্জোদড়ো থেকে প্রাপ্ত যে মার্জিত পালিশ করা কৃষ্ণ মৃৎভাণ্ডের কাল আসলে নাগ, নন্দ, মৌর্য অর্থাৎ সম্রাট অশোকের কাল পর্যন্ত বিস্তৃত। এরপরেও খ্রিস্টপূর্ব 200 বছর আগেও পাওয়া গেছে এই পালিশ করা কৃষ্ণ মৃৎভাণ্ড, যেটি পুষ্যধম্মান বা পুষ্যমিত্র শুঙ্গের কাল। বন্ধুরা, এই পুষ্যমিত্র শুঙ্গ বলে যে রাজাকে ব্রাহ্মণ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল তার পর্দা ফাঁস করে দিয়েছি আমরা আলেকজান্ডার কানিংহামের যে বরহুত স্তূপের যে রিপোর্ট, সেই রিপোর্টকে সামনে এনে সমস্ত মিথ্যের বেসাতিকে একেবারে উড়িয়ে দিয়েছি এবং আসল সত্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। অর্থাৎ বন্ধুরা, আজকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন যে সম্রাট অশোক এবং পরবর্তী অধ্যায় পর্যন্ত ধীরে ধীরে এই বিশাল সভ্যতা কারা গড়ে তুলেছিল, কারা এই নগর সভ্যতাকে একেবারে আফগানিস্তান থেকে আরাকান এবং হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত করেছিল, এই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং সময় অনুযায়ী ভাগ করে আমরা দেখিয়ে দিলাম যে এই সভ্যতা গড়ে তোলার জন্যে ভারতের যে মূল নিবাসী, ভারতের যে অ্যাবরিজিনাল, তারাই সম্পূর্ণ দাবিদার। অন্য বহিরাগত কোন শক্তি এই সভ্যতাকে গড়ে তোলেনি। যতই চেষ্টা করুক না কেন, কার্বন ডেটিং, ডিএনএ তত্ত্ব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে এই সভ্যতা গড়ে তুলেছিল ভারতবর্ষের আদিবাসী এবং মূল নিবাসীরা। এখানে বহিরাগত ইউরেশিয়ানদের এবং পরবর্তীকালে শক-হুন, পাঠান, মোগলদের কোনো ধরনের অবদান নেই। তারা এসেছে ভারতকে লুট করার জন্যে এবং লুট শেষ হলেই তারা আবার স্বদেশে ফিরে গেছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভয়েস অফ বহুজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সবার মঙ্গল হোক।